বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের ভারত সফর এবং তার পরবর্তীতে বাংলাদেশে আওয়ামী লীগ আমলের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন এবং জামিনের সঙ্গে সঙ্গে পরদিনই ভারত ভিসা কার্যক্রম শুরু করছে আগামী সপ্তাহ থেকেই। বাংলাদেশের মানুষদের জন্য ভিসা নিয়ে আর কোনো জটিলতা থাকবে না, এরকম ব্যাপার নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং সেই আলোচনায় আওয়ামী লীগের রাজনীতি আবার পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে, তারা রাজনীতিতে ফিরছে। এই স্বপ্ন যেমন আওয়ামী লীগ দেখছে, তেমনি বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকও বিশ্লেষণ করার চেষ্টা করছেন যে গণতন্ত্রের স্বার্থে কিংবা বিএনপি তাদের নিজেদের স্বার্থেই আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে এবং সেই প্রস্তুতি চলছে। ঠিক সেরকম সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির তিনি ভারতকে এক ধরনের সতর্ক করলেন। হঠাৎ করে এই ভারতকে সতর্ক করার কারণ কি, এবং সেই সতর্ক করার ইস্যু হচ্ছে শেখ হাসিনা ইস্যুতে ভারতকে সতর্ক করলেন তিনি। এটা কি একটা রাজনৈতিক কথা, রাজনৈতিক কৌশল, নাকি এই সতর্ক বার্তা ভারত নেগেটিভলি নিলে সম্পর্ক উন্নতির বদলে আরও অবনতির দিকে যাবে, এটাকে তিনি পরোয়া করতে চাইছেন না? চলুন একটু এই আলোচনায় বুঝে দেখি যে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তিনি ভারতকে সতর্ক বার্তা কেন দিচ্ছেন, কি বক্তব্য তার, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনা ইস্যুতে, শেখ হাসিনার ইস্যুটাকে পুঁজি করে ভারতকে এক ধরনের সতর্ক বার্তা কিংবা সতর্ক বাণী শুনিয়েছে বাংলাদেশ। যদিও বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে সেটা করেছে কিনা আমার জানা নেই, তবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, তিনি এই বক্তব্য দিয়েছেন। গণমাধ্যমের রূপালী বাংলাদেশের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, হাসিনার বিষয়ে দিল্লিকে সতর্ক থাকতে বলল ঢাকা। হাসিনার বিষয়ে দিল্লি কেন সতর্ক থাকবে? ইস্যুটা কি, কোন ইস্যুতে তিনি বলছেন চলুন একটু জানি। ভারতে বসে শেখ হাসিনা যেন বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারেন সে বিষয়ে দিল্লিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এরকম মন্তব্য করেছেন। ভারতের উদ্দেশ্যে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। এটা আমরাও জানি, ইতিবাচক আলোচনা হয়েছে, কিন্তু ভারতের বেশ কিছু শর্ত আছে, সেটাও আমরা জানি। ভারত বাংলাদেশ সম্পর্ককে ইতিবাচক দিকে নিতে হলে উভয় পক্ষকে আন্তরিক হতে হবে। এটাও জানি এবং মানি যে উভয় পক্ষকেই আন্তরিক হতে হবে। প্রফেসর ইউনূস সরকার আন্তরিক হয়নি বলেই ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ব্যাপারটা তৈরি হয়নি এবং ঘটেনি। তিনি বলেন, আমরা একটি ভালো শুরু চাই। শেখ হাসিনার মতো পালিয়ে যাওয়া সন্ত্রাসী ভারতে থাকাটা চ্যালেঞ্জিং। এটাকে তিনি চ্যালেঞ্জিং বলছেন। সেখানে বসে তিনি যেন বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারেন এ বিষয়ে দিল্লিকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। আমার মনে হয় যে তার ভাষা প্রয়োগে আরেকটু সাবধান হলে ভালো হতো। দিল্লিকে সতর্ক থাকতে না বলে দিল্লিকে অনুরোধ করা হচ্ছে, এভাবে যদি বলতেন তাহলে ব্যাপারটাকে দিল্লি নেগেটিভলি নিত না বোধহয়। এখন যদি এই সতর্ক করছে, বাংলাদেশ দিল্লিকে সতর্ক করছে, যে ভাষাটা ইউনুসীয় ভাষা হয়ে যায়। ইউনুস সরকার এরকম সতর্ক বাণী, সাবধান বাণী, এরকম ভাষা, এরকম বাণী শুনিয়ে কিন্তু বাংলাদেশ ভারতের সম্পর্কটাকে উত্তেজিত করেছিলেন এবং বাংলাদেশ ভারতের সম্পর্ক একেবারে তলানিতে নামিয়েছিলেন। যখন নতুন সরকারের আমলে আমরা বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নের স্বপ্ন দেখছি, উন্নয়নের কথা ভাবছি এবং উন্নয়নের বিভিন্ন সিগন্যালও আমরা দেখছি, ঠিক সেই সময় পররাষ্ট্র উপদেষ্টার এই শব্দ ব্যবহার, এখানে বোধহয় আরেকটু সাবধানতা অবলম্বন করা উচিত। যদিও তিনি অনেক দিন থেকে বিদেশে আছেন, ইংল্যান্ডে বসবাস করতেন, বিদেশের সংস্কৃতির সঙ্গে তিনি ইউজ টু হয়েছেন। বাংলা খুব একটা ভালো যে বলতে পারেন গুছিয়ে, সেটা হয়তো বলতে পারেন না। সেই কারণে বাংলায় একটু দুর্বলতা থাকার কারণেই তার এই শব্দের মারপ্যাচের ব্যাপারে সতর্কতা হয়তো তৈরি হচ্ছে না। তবে যখন তিনি মুখপাত্র হিসেবে কাজ করবেন, কথা বলবেন, তিনি তো মুখপাত্র নন, তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তিনি উপদেষ্টা প্রধানমন্ত্রীর,
পররাষ্ট্র বিষয়ক কথাবার্তায় শব্দ খুবই মারাত্মক একটা ব্যাপার। একটা শব্দ একটা দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করে ফেলতে পারে। সেই ক্ষেত্রে তিনি ঠিক শব্দটা, সতর্ক করা এই শব্দটা প্রয়োগ করে ঠিক করলেন কিনা হয়তো তিনি ভালো বুঝবেন, কিংবা তার আশেপাশের লোকজন তাকে সেই পরামর্শ দিতে পারবেন, কিংবা প্রধানমন্ত্রীর কানে যদি এটা যায় তিনিও হয়তো তাকে বলে দিতে পারবেন যে এটা ঠিক ছিল নাকি তার সংশোধন করা উচিত। তিনি বলছেন যে আইনি প্রক্রিয়া অনুযায়ী ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে। বিএনপি সরকার দেশের জাতীয় স্বার্থ নিয়েই কাজ করবে। জনগণের ম্যান্ডেট থাকায় আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও শক্তিশালী অবস্থান নিতে পারছে সরকার। জনগণের ম্যান্ডেট আছে এবং জনগণ নিশ্চয়ই প্রফেসর ইউনূসের মতো ভারতের সঙ্গে যুদ্ধংদেহী সম্পর্ক চায় না। এই ম্যান্ডেট আপনাদের দিয়েছে। জনগণ চায় পার্শ্ববর্তী দেশের সঙ্গে ভালো সম্পর্ক, এবং সেই ভালো সম্পর্ক তৈরির ক্ষেত্রে সরকারের অংশীজন যারা, সরকারের ভেতরে বসে আছেন যারা, তাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যাদের ভূমিকা সেই পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই পররাষ্ট্র মন্ত্রণালয়েরই সব থেকে গুরুত্বপূর্ণ দুইজন ব্যক্তির একজন তিনি, একজন পররাষ্ট্রমন্ত্রী, আর একজন তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা। আমার মনে হয় যে এই ক্ষেত্রে শব্দ চয়নের ব্যাপারটা তার খেয়াল রাখা উচিত। এখন তিনি বলছেন যে সমঝোতার, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে শেখ হাসিনার তাকে ফিরিয়ে আনার ব্যাপারটা চলবে। কিন্তু আমরা ভারতীয় সাংবাদিকদের মাধ্যমে বিভিন্ন খবর শুনছি যে শেখ হাসিনার প্রত্যার্পণ নিয়ে যখন পররাষ্ট্রমন্ত্রী ভারতকে বলেছেন, তখন ভারত একেবারে সরাসরি না বলে দিয়েছে যে তার প্রত্যার্পণ সম্ভব নয়। না বলে দেওয়ার কারণ হচ্ছে যে তাকে ফিরিয়ে এনে ওই ঘোষিত যে মৃত্যুদণ্ডের শাস্তি, সেই শাস্তি কার্যকর করা হবে। এখন মানে কার্যকর করা হবে, এবং শেখ হাসিনা কোনো ধরনের আপিল করার সুযোগ, আইনি সহায়তার সুযোগ এগুলো পাবেন না। এই কারণেই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিয়মই হচ্ছে মামলার রায় ঘোষণার 1 মাসের মধ্যে পলাতক আসামি যদি আদালতে আত্মসমর্পণ না করেন, আত্মসমর্পণ করার মাধ্যমে আপিলের আবেদন না করেন, তাহলে তিনি আপিল করার যে অধিকার, সেই অধিকার হারিয়ে ফেলবেন। তার মানে যে কোনো সময় শেখ হাসিনাকে দেশে আনা গেলেই ওই রায়ের ভিত্তিতেই তার ফাঁসি কার্যকর করা যাবে, তিনি আর আপিল করতে পারবেন না। একমাত্র রাষ্ট্রীয় নির্বাহী আদেশে এই মামলার রায় বাতিল ছাড়া শেখ হাসিনার মামলার রায় কার্যকর করতে সরকারের কারও অনুমতি প্রয়োজন হবে না। এরকম একটা বিপদের মুখে ভারত শেখ হাসিনাকে ছেড়ে দেবে, এটা বোধহয় হবে না। ভারত এটা করবে না, কারণ শেখ হাসিনা, ভারতের বর্তমান সরকার তো বটেই, ভারতের যে এখন বিরোধী দল, প্রধান বিরোধী দল কংগ্রেসের সঙ্গেই বরং শেখ হাসিনার আরও বেশি ভালো সম্পর্ক। এবং শেখ হাসিনাকে ভারত যে আশ্রয় দিয়েছে, সেই আশ্রয় দেওয়ার প্রেক্ষাপটেও কিন্তু সর্বদলীয় সিদ্ধান্ত নিয়েই তাকে আশ্রয় দিয়েছে। সুতরাং বাংলাদেশের এই চাওয়াটা পূর্ণ হচ্ছে না, বরং বাংলাদেশ যে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের আমরা এখন চেষ্টা করছি, সেই ক্ষেত্রে ভারত অনেকগুলো শর্ত দিয়েছে, এবং সেই শর্তের মধ্যে অন্যতম শর্ত হচ্ছে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে। এবং শর্তগুলোর, ভারতীয় সাংবাদিকদের দাবি অনুযায়ী শর্তগুলোর মধ্যে একটা বিএনপি সরকার পূরণ করে ফেলেছে অলরেডি, শিরীন শারমিন চৌধুরীকে জামিন দেওয়ার মাধ্যমে। পরবর্তীতে এখন আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়ার সুযোগ, এবং আরেকটা বড় শর্তের মধ্যে রয়েছে ইসকন নেতা চিন্ময় প্রভুকে মুক্তি দেয়া। এগুলোকে বিএনপি সরকার মেনে নেবে? মেনে নিতে গেলে তারা কি বিরোধী দলের তোপের মুখে পড়বে যে শেখ হাসিনার মতোই তারেক রহমান ভারত তোষণ নীতি অবলম্বন করেছে, ভারতের গোলামি করছে? যে বক্তব্যগুলো প্রফেসর ইউনূস সরকারের আমলে আমরা শুনেছি, 7 সিস্টার্স আলাদা করে দেব, ওদের বিচ্ছিন্নতাবাদীদের আমাদের এখানে আশ্রয় দেব, গোলামির দিন শেষ, এখন আজাদির দিন, সেই আজাদি পাকিস্তান পন্থা কিনা সেই প্রশ্ন বারবার উঠেছে। প্রতিবেশী ভারত যখন আমাদের 3 দিকে বেষ্টিত অবস্থায় রয়েছে, সেরকম একজন শক্তিধর, বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্রের সঙ্গে পাঙ্গা নিয়ে তাদের সঙ্গে যুদ্ধংদেহী সম্পর্ক তৈরি করে দেশকে বিপদের মুখে ফেলা প্রফেসর ইউনূস বিদায়ের পরে বিএনপি সরকারের ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করার এই চেষ্টার বিরোধিতা যদি বিরোধী দল করে, তখন বিএনপির ভাষ্য কি হবে? নিশ্চয়ই সেটা হবে যে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ আমাদেরকে 2/3 আসনে বিজয়ী করে তারা আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে যে আপনাদের নীতি, ভারত বিরোধী যে নীতি, সেই নীতি তারা মানে না, তারা পছন্দ করে না। এটাই বোধহয় একমাত্র উত্তর হবে। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।